We are up for another blockbuster Champions League European Clasico tie. Real Madrid versus Bayern Munich-এর প্রথম লেগটা যেভাবে বায়ার্ন মিউনিক একটা ফ্লেয়ার ফুটবল দিয়ে রিয়াল মাদ্রিদকে ট্র্যাম্পল করেছে, ট্র্যাম্পল করা বলা ভুল, বায়ার্ন সুলভ ফুটবল খেলেছে, রিয়াল মাদ্রিদ সুলভ ফুটবল খেলেছে, সেটার ফিরতি লেগটা এবার আলিয়ান্স অ্যারেনাতে। বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদের অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে হবে, রিয়াল মাদ্রিদ কি কিলিয়ান এমবাপেকে ছাড়া বেটার ফুটবল খেলে? যদি ভিনিসিয়াসকে আপনি একমাত্র অ্যাটাকিং আউটপুট হিসেবে ইউজ করেন, পেছনে যদি আপনি তাকে বেলিংহামকে দিয়ে দেন, অন্য পাশে ব্রাহিম দিয়াজকে দিয়ে দেন আপাতত, তাহলে কি রিয়াল মাদ্রিদের পক্ষে ভালো রেজাল্ট আনা সম্ভব? এই উত্তরটা খুবই কমপ্লেক্স একটা উত্তর, কারণ আপনি এই উত্তরটা যাচাই করবেন রিসেন্ট পারফরমেন্সের ভিত্তিতে। কিলিয়ান এমবাপে ইনজুরি থেকে ফেরার পর 3টা ম্যাচ হয়ে গেল, যে এই 3টা ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই, এবং এই ম্যাচটাতে যখন জিরোনার সঙ্গে তারা ড্র করলো, তখন কিলিয়ান এমবাপে তো একটা ক্লিয়ার পেনাল্টি তাকে ডিনাই করা হলো, যেখানে তারা আসলে কপালো স্টিচ করেছে, তারপর সেটা আসলে রেফারি সিদ্ধান্ত খুবই বিতর্কিতই ছিল। কিন্তু তারপরও আপনি হয়তো প্রশ্ন করবেন যে কিলিয়ান এমবাপের আউটপুটটা ছাড়া কি রিয়াল মাদ্রিদ বেটার পারফর্ম করে? আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যখন শাবি আলোনসোর সিজন চলছিল, শাবি আলোনসোর এরা চলছিল, তখন রিয়াল মাদ্রিদের মূল অ্যাটাকিং আউটপুটটা ছিলেন কিলিয়ান এমবাপে, উল্টো ভিনিসিয়াসের কাছ থেকে তখন আউটপুটটা পাওয়া যাচ্ছিল না, এবং রিয়াল মাদ্রিদের একটা ধারাবাহিক পারফরমেন্স, ধারাবাহিক তাদের জয়ের একটা ধারা ছিল। এবং সেই সময়টাতে 31টা ম্যাচে, প্রথম 31টা ম্যাচে গত সিজন এবং এই সিজন মিলে প্রথম 31টা ম্যাচে কিলিয়ান এমবাপে 38টা গোল করেছিলেন। সেই ফর্মটা সাবডিউড অবস্থায় পড়ে গেছে, যেখানে তিনি 7 ম্যাচে মাত্র একটা গোল করেছেন। তাকে এবং ভিনিসিয়াসকে যেভাবে ফ্যাসিলিটেট করা দরকার, সেই ধরনের ট্যাকটিক্যাল প্ল্যান বেসিক্যালি আরবেলোয়া তিনি দিতে পারছে না। দ্যাটস ওয়াই রিয়াল মাদ্রিদ ইজ ফল্টারিং। সেটার একটা সম্ভাবনা বায়ার্ন মিউনিখের ম্যাচেও আপনি দেখতে পারেন। যদি আপনি ওই ট্যাকটিক্যাল সেটআপে যান, আপনি হয়তো থিয়াগো পিতারকে খেলাবেন না, আপনি সেখানে হয়তো জুড বেলিংহামকেই খেলাবেন, কিন্তু আপনি আর্দা গুলারকে খেলাবেন কামাভিঙ্গার পাশে, নাকি আপনি একজন মিডফিল্ডার স্যাক্রিফাইস করে আপনি সামনে ব্রাহিম দিয়াজকে খেলাবেন? সেই প্রসঙ্গে আসলে কথা বলা দরকার। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আবারও ঐতিহাসিকভাবেই একটা রেকর্ড বারবার তাদের সহায় হচ্ছে, যে শেষ যতগুলো ম্যাচ রিয়াল মাদ্রিদ আলিয়ান্স অ্যারেনাতে খেলেছে 2012 সালের পর, সবগুলো ম্যাচেই হয় রিয়াল মাদ্রিদ জিতেছে অথবা ড্র করেছে। বায়ার্ন মিউনিখ ওই 14 বছর তাদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে হেরে গেছে বা ড্র করেছে, কিন্তু যেহেতু রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে বায়ার্ন মিউনিখ তাদেরকে হারিয়ে এসছে, তাই ঐতিহাসিক এই ব্যাপার স্যাপার আপনি একটু দূরে ফেলে দিতে পারেন। রিয়াল মাদ্রিদ হয়তো ইন্সপিরেশন খুঁজতে পারে বাসো কোম্পানির এগেইনস্টে ইন্টারন্যাশনালে, যে গত সিজনে যেভাবে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগে জিতে এসেছিল সেই পারফরমেন্সটাকে, কিন্তু সেটার জন্য আসলে রিয়াল মাদ্রিদকে অনেক অনেক কুল পার করতে হবে। আপনি একই সঙ্গে একটা ডিসকাশনেও আসতে পারেন যে বায়ার্ন মিউনিখ এক্সেপ্ট ফর পিএসজি এবং আর্সেনাল ইজ দ্য বেস্ট টিম রাইট নাও ইন ইউরোপ। সেটা হয়তো বায়ার্নের সিইও আপনাকে বলছেন যে ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন রিয়াল মাদ্রিদকে হারানোর পর স্প্যানিশ হোটেলে খাওয়া দাওয়া অবস্থায় বলছেন যে এই দলটার পক্ষে যেভাবে একটা গেমের একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব, সেটা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস এবং এমবাপে রয়েছে, কিন্তু তারপরও যেই পরিমাণ কোয়ালিটি এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ এবং বাসো কোম্পানির কাছে আছে, তারা যে কোনো দলকে, ইনফ্যাক্ট আর্সেনাল এবং পিএসজিকেও হারিয়ে দেওয়া পসিবল। এই মানে ফ্লুইড বায়ার্ন মিউনিখকে আপনি কিভাবে ডিল করবেন? বায়ার্ন মিউনিখকে একটু নিয়ে কথা বলা যাক। যে ঘটনাটা ফার্স্ট লেগে ঘটেছে, যে তারা একটা খুবই অ্যাগ্রেসিভ 2-2-6 ফরমেশন অথবা 3-2-5 ডাইনামিক ফ্রন্ট ফুটেড ফরমেশন দিয়ে তারা রিয়াল মাদ্রিদকে অ্যাগ্রেসিভলি একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছিল, যে কারণে আসলে দেখা যাচ্ছে আলভারো কারেরাস কোনোভাবেই ভিনিসিয়াসের সাপোর্ট পাচ্ছিলেন না মাইকেল ওলিসেকে ঠেকানোর জন্য। এবং একই সঙ্গে আপনি যেহেতু ভালভের্দেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে দিয়ে দিচ্ছেন লুইস দিয়াজকে বিট করার জন্য বা তাকে ঠেকানোর জন্য, তার থেকে ওই ফ্ল্যাঙ্কে কোনো ধরনের অ্যাটাকিং আউটপুট পাওয়া যায়নি। দেন এগেইন আপনাকে মুদ্রার অপর পিছের সিচুয়েশনটাও ভাবতে হবে, যখনই রিয়াল মাদ্রিদ তারা ফাস্ট ব্রেক করেছে, যখন ভালভের্দে একবার বলটা উইন করলেন, পাঠিয়ে দিলেন ভিনিসিয়াসের জন্য, কিংবা আর্দা গুলার একবার যখন বল উইন করে এমবাপেকে পাঠিয়েছিলেন, তখনই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় দুটো সুযোগ তৈরি হয়েছিল। যেহেতু আপনি দুইজন সেন্টার ব্যাক দিয়ে খেলাচ্ছেন, দুইজন সেন্টার ব্যাক দিয়ে আপনি অ্যাটাক বিল্ড আপ করছেন বায়ার্ন মিউনিখের, যদি ওখানে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ আপনি ক্রিয়েট করতে পারেন উপমেকানো, এবং তার সঙ্গে যদি আপনি সার্টেন ব্রাহিম দিয়াজকে আপনি তাদেরকে প্রেস করার জন্য লাগিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো তারা এত অ্যাডভান্টেজেস পজিশনে তারা ওইভাবে অ্যাটাকিং সিকোয়েন্সগুলো রচনা করতে পারবে না। সেটা ট্যাকেল করার জন্য কি হতে পারে? হয়তো পাভলোভিচ কিছুটা নিচে নেমে আসবেন, কিংবা কিমিক এসে সাপোর্টিং দিবেন। সেক্ষেত্রে আপনি মিডফিল্ডে একটা ব্যালেন্সড ওভারলোড ব্যালেন্সড একটা সিচুয়েশন তৈরি করতে পারেন, যেটা রিয়াল মাদ্রিদকে হয়তো বায়ার্ন মিউনিখকে পিন করতে সাপোর্ট করতে পারে। বায়ার্ন মিউনিখকে হারানোর জন্য রিয়াল মাদ্রিদের সলিউশন একটাই, সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখকে অ্যাটাক করে যাওয়া। যে সিকোয়েন্সটা এমবাপের গোলের আগে পরে মিলে রিয়াল মাদ্রিদ কয়েকবার করতে পেরেছিল, এবং রিয়াল মাদ্রিদ তো 20টা শট নিয়েছে এই ধরনের সিচুয়েশনে থেকে, এবং বায়ার্ন মিউনিখ সামহাও যদি ম্যানুয়েল নয়ের আর সার্টেন ম্যানুয়েল নয় যদি গোলগুলো ঠেকিয়ে না দিতেন, ইনফ্যাক্ট এই ম্যাচটা 2-3 গোলেও শেষ করতে পারতো রিয়াল মাদ্রিদের।